আসসালামু আলাইকুম এসএসসি 26 কি অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছো এবং তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এবং আজকে আমরা যে গল্পটি পড়ব সেই গল্পটি হলো প্রবাস বন্ধু। লিখেছেন সৈয়দ মুজতবা আলী। আচ্ছা, প্রবাস কথাটা দ্বারা আমরা আসলে কি বুঝি? প্রবাস প্রবাস মানে আমরা মূলত বুঝি বিদেশ, এবং বন্ধু মানে বন্ধু। তার মানে বিদেশের কোনো বন্ধু নিয়ে এটা আসলে রচিত হয়েছে। হ্যাঁ, সৈয়দ মুজতবা আলী যখন তিনি কাবুল অর্থাৎ আফগানিস্তানের রাজধানী কাবুল সেখানে ভ্রমণ করছিলেন, তখন তার সাথে তার একটা বন্ধু বা তার ভৃত্য যে ছিলেন আব্দুর রহমান, তার সাথে লেখকের যে কথাবার্তা, তার সাথে লেখকের কাটানোর সময়, আব্দুর রহমানের আপ্যায়ন এবং আব্দুর রহমানের যে দেশ, সেখানকার আলোচনায় আমরা এই গল্পে জানতে পারবো। এটি মূলত একটি ভ্রমণ কাহিনী। তো আসা শুরু করা যাক। প্রবাস বন্ধু লিখেছেন সৈয়দ মুজতবা আলী। প্রথমেই জেনে নিই সৈয়দ মুজতবা আলী সম্পর্কে একটু। সৈয়দ মুজতবা আলী 13ই সেপ্টেম্বর 1904 সালে আসামভুক্ত শ্রীহট্টের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হলো সিকান্দার আলী। ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। তাহলে সৈয়দ মুজতবা আলীর পিতার নাম হলো সিকান্দার আলী। সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস মৌলভীবাজারে। তিনি সিলেট গভর্নমেন্ট হাই স্কুল এবং শান্তিনিকেতনে পড়াশোনা করেন। পরে 1926 সালে বিশ্বভারতী থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তারপরে দেখো, আফগানিস্তানের কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তাহলে তার কর্মজীবন শুরু হয়েছিল কিসের মাধ্যমে? আফগানিস্তানের কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। এরপর তিনি বার্লিন, মানে জার্মানির বার্লিন এবং বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। 1932 সালে বন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। কর্মজীবনে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এবং মহীশূরের বরোদা কলেজ থেকে অধ্যাপনা করেন, বরোদা কলেজে অধ্যাপনা করেন। আচ্ছা, একটা মজার বিষয় কি, এই যে আল আজহার বিশ্ববিদ্যালয় না, আমরা দেখবা ঢাকা ভার্সিটি থেকে যারা পাশ করে তাদের বলা হয় ঢাবিয়ান, চট্টগ্রাম থেকে চবিয়ান, রাজশাহী থেকে রাবিয়ান। তেমনি আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের, এটা খুবই বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যারা মানে স্নাতক বা স্নাতকোত্তর বা যে কোনো ডিগ্রি করে যে কোনো পড়াশোনা করে বের হয়, তাদেরকে বলা হয়ে থাকে আজহারি। অনেকেই তোমরা হয়তো মিজানুর রহমান আজহারির নাম শুনেছো। ওই যে আজহারিটা হচ্ছে একটা টাইটেল। তিনি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তো ইনিও আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে, দেখো এখানে তিনি কি করেছিলেন, তিনি অধ্যাপনা করেছিলেন। তারপরে বললো তিনি 1949 সালে বগুড়ার আজিজুল হক কলেজ, খুবই বিখ্যাত একটা কলেজ, সেখানে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে তাকে চাকরি ছাড়তে হয়। 1961 সালে তিনি বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট তথ্য মোটামুটি, যে 1961 সালে তিনি বিশ্বভারতীর রিডার নিযুক্ত হয়েছিলেন। এরপর সৈয়দ মুজতবা আলী নিজস্ব এক গদ্য শৈলীর নির্মাতা। বিভিন্ন ভাষার ব্যুৎপত্তি এবং অসাধারণ পাণ্ডিত্যের সংমিশ্রণে তিনি যে গদ্য রচনা করেছেন তা খুবই রসগ্রাহী হয়ে উঠেছে। তার উল্লেখযোগ্য রচনাগুলো একটু মাথায় রাখো। দেশে বিদেশে, এবং এই যে দেশে বিদেশে না, এই যে প্রথম যে গ্রন্থ দেশে বিদেশে, দেশে বিদেশে থেকে কিন্তু তার আমরা যে গল্পটা আজকে পড়বো সেই গল্পটা নেওয়া হয়েছে দেশে বিদেশে কাব্যগ্রন্থ থেকে। এছাড়া আছে পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম ইত্যাদি। এবং তিনি 11ই ফেব্রুয়ারি 1974 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। আশা করি তোমাদের কাছে কবি পরিচিতি সম্পর্কে কোনো প্রশ্ন নাই, এমনি কবি পরিচিতি থেকে প্রশ্ন কম আসে। এরপরে আমরা দেখি, আমি অলরেডি তোমাদের বলছি প্রবাস বন্ধুতে কি নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর আমরা প্রবাস বন্ধু সারসংক্ষেপটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা একটু পড়ি কি বলছে। প্রবাস বন্ধু গল্পটি লেখকের আফগানিস্তান প্রবাসের এক মজার অভিজ্ঞতার বর্ণনা। গল্পের প্রধান চরিত্র হলেন লেখকের বন্ধু আব্দুর রহমান। তিনি প্রাণোচ্ছল এবং অতিমাত্রায় আতিথেয়তা পরায়ণ একজন মানুষ। আব্দুর রহমান লেখকের প্রতি এমন যত্নবান ছিলেন যে প্রায় লেখক বিব্রত হয়ে যেতেন। তিনি বিশ্বাস করতেন অতিথির সেবা করা আল্লাহর কাজ, আর সে কাজ তিনি আন্তরিকতার সাথেই পালন করতেন। লেখকের জন্য খাবারের টেবিলে একের পর এক পদ আসতে থাকতো এবং আব্দুর রহমানের পীড়াপিড়িতে লেখককে ইচ্ছে না থাকলেও সেই সব খাবার খেতে হতো। যদিও মাঝে মাঝে লেখক বিরক্ত হতেন, তবুও আব্দুর রহমানের ভালোবাসা, আন্তরিকতা এবং আপ্যায়নের কাছে তিনি কিছুই বলতে পারতেন না। এই গল্পে লেখক প্রবাস জীবনের এক আন্তরিক ও মজার বন্ধুর চরিত্র তুলে ধরেছেন। আব্দুর রহমানের আতিথেয়তা এবং বন্ধুত্ব প্রবাস জীবনের এক নিবিড় সম্পর্কের ছবি ফুটিয়ে তুলেছে। এবার আমরা আসি, মূল গল্পটা আমরা শুরু করব। আমরা লাইন টু লাইন পড়বো এবং একটু আলোচনা করবো। আসো, কি বলছে। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজা মোল্লা গ্রামে। বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। দেখো, বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজা মোল্লা গ্রামে। তাহলে কাবুল থেকে কত মাইল দূরে লেখকের বাসা ছিল এবং কোথায় ছিল? এই দেখো, লেখকের বাসা ছিল কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজা মোল্লা গ্রামে।
এরপরে কি বললো, বাসার সঙ্গে চাকরও পেলাম, ওকে চাকরও পেলেন। অধ্যক্ষ জিরার জাতে ফরাসি, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, অধ্যক্ষ জিরার তাহলে জাতে কি ছিলেন তিনি, তিনি ছিলেন জাতে ফরাসি। ফরাসি মানে কিন্তু ফ্রান্সের মানুষ, হ্যাঁ, এটা গুলাই ফেলো না, ফার্সি আর ফরাসি, ইনি ছিলেন ফরাসি। কাজেই কায়দা মাফি আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুশ থেকে খুন খারাপি। অর্থাৎ তিনি হলেন হরফন মৌলা বা সকল কাজের কাজী। তাহলে এই যে দেখো হরফন মৌলা বলা আছে, হরফন মৌলা কথাটার অর্থ হচ্ছে তিনি হলেন সকল কাজের কাজী। তাহলে আব্দুর রহমান সম্পর্কে আমরা বলতে পারি আব্দুর রহমানকে কি বলা হলো এখানে, হরফন মৌলা বা সকল কাজের কাজী। তাকে তিনি সব কাজ করে দিতে পারেন, জুতা বুরুজ থেকে খুন খারাপি, মানে লেখকের যত ধরনের কাজ সব কাজ করতে পারবে। তাকে পরিচয় করায় দিয়েছে কে, অধ্যক্ষ জিরার। আর লেখক কাবুল থেকে কত মাইল দূরে বাসা পেলো, কাবুল থেকে 2.5 মাইল দূরে তিনি খাজা মোল্লা গ্রামে বাসা পেলেন। এই হলো ইনফরমেশন এখানকার। এরপরে আসি, জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বৎসা করে কাটান, কাবুলে এরই নাম কাজ। ওরভোয়া, ওরভোয়া কথাটার অর্থ কি, ওরভোয়া মানে হচ্ছে আলবিদা বা বিদায়, আমরা যে গুড বাই বলি না, এটাকেই হচ্ছে ইয়াতে আফগানিস্তানে বলা হয় ওরভোয়া। বিকেলে দেখা হবে বলে চলে গেলেন। কে চলে গেলেন, অধ্যক্ষ জিরার। কাবুল শহরে আমি 2টি নরদানব দেখেছি। তাহলে কাবুল শহরে লেখক কয়টি নরদানব দেখেছেন, 2টি নরদানব দেখেছেন। তার একটা হচ্ছে আব্দুর রহমান। পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলাম 6 ফুট 4 ইঞ্চি। তাহলে আব্দুর রহমানের উচ্চতা আমরা এখানে পেয়ে যাচ্ছি, দেখো আব্দুর রহমানের উচ্চতা হলো 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলাম লম্বায় মিলিয়ে চওড়াই 2খানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে, আঙ্গুলগুলো 2 কাঁদি মর্তমান কলার মতো। তাহলে আব্দুর রহমানের আঙ্গুলকে কিসের সাথে তুলনা করলো, 2 কাঁদি মর্তমান কলা হয়ে ঝুলছে। তাহলে আব্দুর রহমানের যে হাতে আঙ্গুল আছে, আঙ্গুলগুলো হচ্ছে মর্তমান কলা সাথে তুলনা করা হলো। মর্তমান কলা হচ্ছে মানে অনেক বড় সাইজের যে কলা, সেটার কথা বলা হলো এখানে। এরপরে দেখি পা 2খানা ডিঙ্গি নৌকার সাইজ। এই যে দেখো তার পাকে বলা হচ্ছে ডিঙ্গি নৌকার সাইজের। কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে তিনি যদি আমির আব্দুর রহমান হতেন, তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। তার মানে কি, তার কাঠগুলো এত পরিমাণে প্রশস্ত ছিল যে সে যদি আমার লেখকের ভৃত্য আব্দুর, এটা লেখক ধারণা করছে যে তিনি যদি আমার ভৃত্য না হয়ে আমির আব্দুর রহমান হতো, তাহলে অনায়াসে পুরো আফগানিস্তানটার ভার, গুরু ভার আর কি, সে তার নিজের কাঁধে, ওই আমরা বলি না নিজের কাঁধে দায়িত্ব তুলে নেওয়া, তো এরকমই যে আফগানিস্তানের সম্পূর্ণ দায়িত্ব সে নিজের কাঁধে নিয়ে নিতে পারতো, সে তার কাঁধগুলো এত প্রশস্ত ছিল। এরপরে কি বললো, এ কান ও কান জোড়া মুখ, হা করলে চৌড়াচৌড়ি কলা গিলতে পারে। চৌড়াচৌড়ি কলা তো আমরা নর্মালি সোজাসুজি খাই, বাট চৌড়াচৌড়ি একটা কলা গিলতে পারবে, তার মুখমণ্ডলটা এত প্রশস্ত ছিল। এবড়ো থেবড়ো নাক, কপাল নেই, পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাওর হলো না, তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটও কান অবধি পৌঁছাবে। এরপর বললো রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেরে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধারণ করেছে। ওকে, 2 গাল কে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে, কিন্তু কার এমন বুকের পাটা, মানে আব্দুর রহমানই তো 6 ফুট 4 ইঞ্চি, তারপর তার হাতে এখানে মর্তমান কলা, আঙ্গুলগুলোকে মর্তমান কলার সাথে তুলনা করলো, তার যে দেহ, সে তাকে যে থাপ্পড় মারবে এই সাহসটা কার আছে, এটাই লেখকের প্রশ্ন। রুজও তো মাখবার কথা নয়। রুজ কি, রুজ হচ্ছে যে গাল রাঙানোর এক ধরনের প্রসাধনী পদ, সেটাকে রুজ বলা হয়। পরনে কি, সিলওয়ার কুর্তা ওয়াস্কিট। তাহলে আব্দুর রহমানের পরনে কি ছিল, সিলওয়ার কুর্তা এবং ওয়াস্কিট। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। এরপরে দেখো কি বললো, ঠোঁট দুটি দেখতে পেলুম না, সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দিয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। মানে কি, আব্দুর রহমান কখনো যে তার এখানে লেখক তো আব্দুর রহমানের গুরুজন, তো কখনো গুরুজনের দিকে সে চোখ তুলে তাকায়নি, এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে। কিন্তু লেখক একটু মজা করে বললেন যে কার্পেটের যে সৌন্দর্য ছিল, কার্পেটের সৌন্দর্যে আব্দুর রহমান মুগ্ধ হয়েছে আর চোখ ফেরে তাকায়নি। তারপর কি বললো দেখো, গুরুজনদের দিকে তাকাতে নেই, আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে। ওকে, তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি। 2টো চিনেমাটির ডাবরে যেন 2টো পান্তুয়া ভেসে উঠছে। দাগাও, এটা আব্দুর রহমানের চোখের বর্ণনা আমরা এখানে পেয়ে গেলাম। 2টো চিনেমাটির ডাবরে 2টো পান্তুয়া ভেসে উঠেছে।
চিনে মাটির ডাবর মানে হচ্ছে বাটি, বাটিতে দেখবা যে পান্তুয়া হচ্ছে এক ধরনের মিষ্টি, হ্যাঁ কালো এক ধরনের মিষ্টি, ওইটার সাথে তুলনা করা হলো আব্দুর রহমানের চোখকে, ঠিক আছে। জরিপ করে ভরসা পেলুম আবার ভয়ও হলো, এই লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতোই আমার মুশকিল আসান হয়ে উঠবে। কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায় তবে? কোনো একটা হদিশের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলুম। রহমানকে জিজ্ঞেস করলুম, পূর্বে কোথায় কাজ করেছো? আচ্ছা, এখানে বলা হইলো যে ভীমসেন মূলত মহাভারতের একটা চরিত্র, সে রান্নাও জানতো, আবার সে ওই গদা ছিল, তার গদা ছিল ভীমসেনের, সে ওটা নিয়ে ভালো রকম যুদ্ধ করতো। তো আব্দুর রহমানও সেরকম, সে রান্নাও পারে, আবার তার যে সাইজ সে লেখককে রক্ষাও করতে পারবে। কিন্তু কোনো কারণে যদি আব্দুর রহমান বিগড়ে যায় তাহলে লেখকের কি একটা অবস্থা হবে সেটা চিন্তা করছে লেখক। তো তারপর লেখক জিজ্ঞেস করলো যে আগে কোথায় কাজ করছো, এরপরে আসি। উত্তর দিল কোথাও না, পল্টনে ছিল মেসের চার্জে। মানে পল্টনে ছিল মানে আব্দুর রহমান আগে হচ্ছে আর্মি মেসের চার্জে ছিল অ্যাকচুয়ালি। তো ১ মাস হলো খালাস পেয়েছে। তাহলে আব্দুর রহমান পল্টনের দায়িত্ব থেকে খালাস পেয়েছে কয় মাস আগে? ১ মাস আগে। এরপরে রাইফেল চালাতে পারো? একগাল হাসলো। কি কি রাঁধতে জানো? পোলাও, কোরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞেস করলুম ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরির কল আছে? আব্দুর রহমান বলল কিসের কল? আমি বললুম তাহলে বরফ আসে কোত্থেকে? বলল কেন, ওই পাগমানের পাহাড় থেকে। দেখাও তাহলে আরেকটা তথ্য আমরা পাইলাম। তাহলে বরফটা আসে কোত্থেকে? পাগমানের যে পাহাড় আছে, পাহাড় থেকে হচ্ছে বরফটা আসে। বলে জানলা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। তাকিয়ে দেখলাম যদিও গ্রীষ্মকাল তবুও সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে তোমরা আরেকটা ইনফরমেশন কি খেয়াল করছো? এটা এখানে বলা হলো যদিও গ্রীষ্মকাল, তাহলে লেখক যখন গল্পটা শুরু করতেছে তখন কোন ঋতু ছিল? তখন ছিল গ্রীষ্মকাল। ওকে, আশ্চর্য হয়ে বললাম বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? বলল না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়, এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। আমরা এটুকু বুঝতে পারছি। এখানে একটা দুইটা ইনফরমেশন পেলাম। একটা হচ্ছে আব্দুর রহমান মেসের চার্জ থেকে খালাস পাইছে ১ মাস আগে, আর হচ্ছে পাগমানের পাহাড় থেকে বরফ আসে। এরপরে আসি, বুঝলুম খবর টবরও রাখে। বললুম তা আমার হাঁড়ি কুড়ি বাসন কোসন তো কিছু নেই, বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসো, রাত্রিরের রান্না আজ আর বোধহয় হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। টাকা নিয়ে চলে গেল, মানে আব্দুর রহমান চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিলুম। ২.৫ মাইল রাস্তা, মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছাবো। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। জিজ্ঞেস করলুম এত বোঝা বইবার কি দরকার ছিল, একটা মুটে ভাড়া করলেই তো হতো। যা বলল তার অর্থ এই যে সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে? আমি বললুম দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি। আচ্ছা, তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো? লেখক তো ওখানে নতুন, তো লেখকের তো আসবাবপত্র বা আসবাবপত্র বলছি বাসন-কোসন বা কিছুই ছিল না। তো আব্দুর রহমানকে সে টাকা দিয়ে সবকিছু কিনে আনতে বলল এবং লেখক এর মধ্যে কাবুলের পথে রওনা দিল। তো যাওয়ার সময় সে দেখলো আব্দুর রহমান একাই সবকিছু কিনে একদম এত বড় একটা বোঝা নিয়ে নিজে কাঁধে নিয়ে চলে আসতেছে। তো লেখক তো আব্দুর রহমানকে জিজ্ঞেস করছে যে এত বোঝা তোমার নেওয়ার দরকার কি ছিল, আরেকজন লোক নিলেই তো পারতো। তো আব্দুর রহমান উত্তর দিল যে আমি যেটা বইতে পারবো না সেটা কেউই বইতে পারবে না আর কি। তো লেখক আবার বললো যে তাহলে দুইজন ভাগাভাগি করে নিতা। আব্দুর রহমানের চেহারা দেখে লেখকের মনে হলো যে এই জিনিসটা তার মাথায় আসে না। মানে ওই যে যাদের একটু দেহ অনেক মোটা হয় না, মানে অনেক মোটা না অ্যাকচুয়ালি, যারা অনেক দেহ কি বলবো এটাকে, অনেক স্বাস্থ্যবান দেহ যাদের হয় তাদের দেখবে কিন্তু বুদ্ধি একটু কম থাকে। তো আব্দুর রহমানের ক্ষেত্রে আমরা ওই জিনিসটাই দেখলাম। এরপরে কি বলে, বোঝা টানিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে। তাহলে আব্দুর রহমান কেমন করে কিসে করে বোঝা নিয়ে আসতেছিল? এই দেখো আরেকটা ইনফরমেশন। এই জিনিসটা এখানে অসংখ্য ছোটখাটো ইনফরমেশন আছে এরকম, যেটাই মেইন ইম্পর্টেন্ট এখানকার। তাহলে আব্দুর রহমান বোঝা নিয়ে আসতেছিল জালের প্রকাণ্ড এক থলেতে করে। তার ভিতর তেল, নুন, লকড়ি সবই দেখতে পেল। আমি ফের চলতে আরম্ভ করলে বলল সাহেব রাত্রে বাড়িতেই খাবেন। মানে আব্দুর রহমান বলল যে রাতে আপনি বাড়িতে খাবেন। খুব বেশি দূর যেতে হলো না। লোব-ই-দরিয়া অর্থাৎ কাবুল নদীর পাড়ে পৌঁছাতে পৌঁছাতেই দেখি মসিয়ে জিরার টাঙ্গা হাঁকিয়ে টকবক করে বাড়ি ফিরছেন। তাহলে এখানে একটা ইনফরমেশন দেখো তুমি, এই যে লব-ই-দরিয়া, লব-ই-দরিয়া কথার অর্থ কি? লব-ই-দরিয়া মানে হচ্ছে এই দেখো কাবুল নদী। হ্যাঁ,
লব ই দরিয়ার মানে হচ্ছে কাবুল নদী পাড়ে যখন পৌঁছালেন লেখক, তখন তিনি দেখলেন যে মসিয়ে জিরা মানে ওই যে অধ্যক্ষ জিরার সে টাঙ্গা হাঁকিয়ে, টাঙ্গা মানে ঘোড়ার গাড়ি হাঁকিয়ে টকবক করে বাড়ি ফিরছে, বাড়ির দিকে যাচ্ছে সে। কলেজের বড় কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ দু এক প্রশ্ন ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর হতে হলে, নিশাচর মানে কি, রাতে চড়ে, যে মানে রাতে যারা হাঁটাহাঁটি করে এমন লোককে বোঝানো হলো, নিশাচর হতে হলে যে তাগত, তাগত মানে হচ্ছে শক্তি এবং হাতিয়ারের প্রয়োজন, সে দুটোর একটাও তোমার নাই। মানে লেখকের দুইটার মধ্যে একটাও নাই, এই যে শক্তি অথবা তাগত, শক্তি অথবা হাতিয়ার যেটা প্রয়োজন সেটা নেই। কারণ দেখো আফগানিস্তান, এই গল্পটা যখন লেখা তখন আফগানিস্তানে কিন্তু অনেকটা যুদ্ধবাজ জাতি এবং এখানে অনেক ডাকাত টাকাত এরাও ছিল। তো রাত্রেবেলা যদি আফগানিস্তানে যেত তাহলে ডাকাত পড়ার ভয় থাকতো এবং ওইটা ফেস করার জন্য যে শক্তি অথবা হাতিয়ার দরকার লেখকের কিছুই ছিল না। তারপরে কি বললো, বসকে খুশি করার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা। বুঝতে মানে হচ্ছে বসকে খুশি করার জন্য যার যে যে তেল টেল মারতে পারে না, তার কাজ হচ্ছে তর্ক যাতে না করে সে বসের সাথে অ্যাটলিস্ট। বিশেষ করে যখন বসের উত্তমার্ধ, উত্তমার্ধ মানে হচ্ছে মানে ওই যে কিছু থাকে না সাগরেদ, ওই সাগরেদদের বোঝানো হয়, তার পাশেই বসে উই সার্তেনমা এভিদামা, এই যে তিনটা ওয়ার্ড দেখো এখানে কি বলা হইলো, উই সার্তেনমা এভিদামা, এই তিনটা ওয়ার্ড, এটার মানে এখন দেখা যাচ্ছে অতি অবশ্য, সার্টেনলি, এভিডেন্টলি। এটা হচ্ছে বলে কিছু লোক থাকে না তেল মারে, বলে তার কথায় সায় দেন, মানে এই যখন আশেপাশে বসের আশেপাশে যে যে সাগরেদরা থাকে তখন তারা যখন এই যে এরকম ভাবে বসের প্রতিটা কথায় সায় দেয়, তখন মানে যার সে এরকম তেল দিতে পারে না তার কাজ হচ্ছে বসের সাথে তর্ক না করা। তো ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল, শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি নিত্যি ঘরে ঘরে। মানে ওই যে একবারই ইংল্যান্ডে এরকম হয়েছিল যে এই যে ভিক্টোরিয়ার আলবার্টের মধ্যে এরকম আতাত বা সাক্ষাৎ হয়েছিল, কিন্তু ফ্রান্সে এই জিনিসটা, ফ্রান্সে যে অধ্যক্ষ যেহেতু, যাতে ফরাসি বললাম ফ্রান্সে, কিন্তু ফ্রান্সে এই জিনিসটা প্রতিদিনের একটা ব্যাপার হয়ে গেছে। তারপর কি বললো দেখো, বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যে তার তন্বিতেই ফিরে এসেছি, সরি তম্বিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। মানে এটা লেখক বাড়ি ফিরে যখন বাড়ি ফিরলো তখন আব্দুর রহমান একটা দর্শন দিয়ে দেখলো এবং সে আশ্বস্ত হলো যে হ্যাঁ আমি লেখককে বলছিলাম যে রাতে বাড়িতে খাবেন, সেটা শুনে সে আসছে। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলুম সেহরির সময় অর্থাৎ রাত 2টোয় খাবার জুটলেও জুটতে পারে, কারণ খাবারের ওই সামগ্রী কিনতে দেরি হয়েছিল। তন্দ্রা লেগে গিয়েছিল, শব্দ শুনে ঘুম ভাঙলো। দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গারু বদনার সমন্বয় আফতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল, এ দেখো যদিও গ্রীষ্মকাল, এটা লেখা হচ্ছে কিন্তু গ্রীষ্মকালে, হ্যাঁ এই জিনিসটা মাথায় রেখো যে যদিও গ্রীষ্মকাল, তবু কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মুখ আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। মানে পানিটা এত পরিমাণে ঠান্ডা ছিল, তুমি ওটা খেয়াল করবা যে শীতকালে অনেক সময় দেখবা যে ঠান্ডা পানি যখন তুমি চোখে মুখে মারো তখন তোমার দেখবা যে খুবই ঠান্ডা লাগে, তো এবং ত্বকটাও ফাইটে যায় অনেক সময়। তো এই জিনিসটা বলা হলো যে আমার চেহারার অবস্থা ওই আফগানিস্তানের রিলিফ ম্যাপ বা আব্দুর রহমানের চেহারার মতো হয়ে যেতে পারে। তারপরে কি বললো, খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন। তাহলে কি দেখলো দেখো, ডাবর নয়, ডাবর মানে হচ্ছে ছোট ছোট বাটি, হ্যাঁ ডাবর নয়, ছোটখাটো একটা গামলা ভর্তি, মানে গামলা, হাতের গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাটতে শেরখানেক দুম্বার মাংস। তাহলে দুম্বার মাংস কতখানেক ছিল, এটা একটা কোশ্চেন। দুম্বার মাংস ছিল শেরখানেক দুম্বার মাংস, তার মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি করছে। তাহলে কি লুকোচুরি করছে, কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে। আর এক কোণে একটি আলু অপাংতেয় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। এই দেখো আরেক কোণে একটা আলু অপাংতেয় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। তাহলে কি এটা হলো যে একটা গামলা ভর্তি শেরখানেক দুম্বার মাংস ছিল, আর তার মধ্যে আবার কিছু বাদাম কিশমিশও ছিল, আর এক কোণে একটা আলু, মানে ওই পুরা দুম্বার মাংসের যে গামলা ওর মধ্যে দিয়েছে একটা আলু। তো ওইটা আসলে অসামঞ্জস্য, অপাংতে মনে হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ। তো ওই অসামঞ্জস্য হওয়ার কারণে সেটা ওই গামলার ভিতরে ডুবে মরার চেষ্টা করতেছে যে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ না, একটা মাত্র আলু পইরা আছে। আরেক প্লেটে গোটা আষ্টেক, গোটা আষ্টেক মানে হচ্ছে আটটা, হ্যাঁ গোটা আষ্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব, মানে 8টা স্বামী কাবাব ছিল। স্বামী কাবাব কয়টা ছিল তাহলে ভাইয়া, স্বামী কাবাব ছিল 8টা, হ্যাঁ তাহলে শেরখানেক দুম্বার মাংস, গোটা আষ্টেক স্বামী কাবাব, বারকোশ থালায়
এক ঝুড়ি কোফতা পোলাও আর তার উপর বসে আছে একটা আস্ত মুরগির রোস্ট। বারকোষ থালা বলতে আমরা আসলে বুঝি যে পোলাও দেখবা যে বিয়ে বাড়িতে পোলাও যেরকম থালায় সার্ভ করে না, মানে তোমাদের যেগুলো না একদম টেবিলে যে ইয়াতে সার্ভ করে ওগুলো হচ্ছে বারকোষ থালা। তো ওইটায় যে পরিমাণ পোলাও থাকে সেই পরিমাণ পোলাও কোফতা দিয়ে আসছে এবং ওইটার উপর আবার একটা মুরগি আস্ত মুরগির রোস্ট বসে আছে। আমাকে হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয় দিল রান্নাঘরে আরো আছে। মানে আব্দুর রহমানের লেখক তো এটা দেখে আশ্চর্য হয়ে গেছে। এখন আব্দুর রহমানের মনে হইলো যে যে লেখকের মনে হয় দেখে মনে হচ্ছে যে একটুকুই খাবার। তো তখন এসে লেখককে আশ্বস্ত করতেছে যে চিন্তা করেন না, রান্নাঘরে আরো আছে। তারপর একজনের রান্না না করে কেউ যদি ৩ জনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়। তবে সে যদি ৬ জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরো আছে, তখন কি আর করার থাকে? অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। এই লাইনটা সৃজনশীলের খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লাইন এবং এখান থেকে প্রায় প্রশ্ন দেয়। অল্প শোকে কাতর, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? তারপর দেখো কি বললো, কিন্তু রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজেই গড়পড়তা বাঙালির চেয়ে কিছু কম খাইনি। তার উপর অদ্য রজনী প্রথম রজনী, রাত্রি প্রথম রাত আর কি। হ্যাঁ, এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র যেরকম তন্ময় হয়ে মরা কাটা দেখে, তন্ময় হয়ে মানে হচ্ছে অত্যন্ত মনোযোগের সাথে মরা কাটা দেখে, সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল। মানে ডাক্তারি কলেজে যে যখন মানে ডাক্তার হওয়ার জন্য তো এখানে লাশ কাইটে ওই ছাত্রদেরকে শিখায় যে এটাই এখানে থেকে এটা এরকম থাকে, তো ছাত্ররা অনেক মনোযোগ দিয়ে দেখে, আব্দুর রহমানও সেভাবেই লেখকের খাওয়া দেখতেছিল। তারপর কি বললো, আমি বললুম ব্যাস উৎকৃষ্ট রেঁধেছ আব্দুর রহমান। তো লেখক বলতেছে যে ব্যাস খুব ভালো রাঁধছো আব্দুর রহমান। আব্দুর রহমান অন্তর্ধান, আব্দুর রহমান বেরিয়ে গেল। তো ফিরে এলো এক থালা ফালুদা নিয়ে। দেখো এক বাটি না কিন্তু লিটারালি এক থালা ফালুদা নিয়ে আব্দুর রহমান আসছিল। আমি সবিনয়ে জানালুম আমি মিষ্টি পছন্দ করি না, মানে লেখক মিষ্টি পছন্দ করেন না। ঠিক আছে, আব্দুর রহমান পুনরূপী অন্তর্ধান আবার বের হইলো। এবার ফিরে এলো একটা ডাবর নিয়ে, ডাবর মানে ছোট সাইজের বাটি, পেঁজা বরফের গুঁড়োয় ভর্তি। যে বাটিটা পেঁজা বরফ মানে কি, এই যে পেঁজা বরফ, পেঁজা বরফ মানে হচ্ছে যে মিহি করে বরফ কাটে না, তোমরা যারা ওই যে দেখবা বরফের গোলা খাইছো যারা, তারা দেখবা যে একটা মেশিনে বরফটাকে যখন ঢোকানো হয় তখন ওটা থেকে আস্তে আস্তে মিহি পরিমাণ দানাটা সাইজের বরফ হয়, ওগুলো হচ্ছে পেঁজা বরফ। ওই গুঁড়োয় ভর্তি। আমি বোকা বনে জিজ্ঞেস করলাম এ আবার কি, এটা আবার কি জিনিস? আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙ্গুর, মানে উপরে বরফ নিচে আঙ্গুর। হ্যাঁ, মুখে বলল বাগেবালার বরফি আঙ্গুর। তাহলে এই ডিশটার নাম কি, এই রেসিপিটার নাম হচ্ছে বাগেবালার বরফি আঙ্গুর। তামাম আফগানিস্তানে মশহুর, তামাম আফগানিস্তানে মশহুর মানে হচ্ছে সম্পূর্ণ আফগানিস্তানে এটা বিখ্যাত। বলেই একখানা শশারে কিছু বরফ আর গোটা কয়েক আঙ্গুর নিয়ে বসলো। আমি আঙ্গুর খাচ্ছি, মানে লেখক আঙ্গুর খাচ্ছে এবং ও ততক্ষণ মানে আব্দুর রহমান ততক্ষণে এক একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরো ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষে, মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি নেবু পাথরের শিলে ঘষেন, মানে আব্দুর রহমান দেখবা যে আচারে দেওয়ার জন্য কাগজি লেবু মানে অত্যন্ত সুগন্ধযুক্ত একটা লেবু আছে, এটা সাধারণত আচারে দেওয়া হয় অথবা যখন ঝালমুড়ি মাখানো হয় তখন এই লেবুটা ইউজ করা হয়, অত্যন্ত সুগন্ধযুক্ত লেবু। তো আচারে দেওয়ার জন্য আগে এটা হইতো যে শিলে পিষতো, শিলপাটা তো অনেকে আই গেস চিনো। শিলপাটা হচ্ছে কিরকম, আমি যদি তোমাকে একটা ভিজুয়ালাইজেশন দেখাই যে এরকম একটা নিচে শিল থাকে আর উপরে একটা পাটা থাকে। হ্যাঁ, তো আচারের সময় এই যে এই শিলে লেবুটাকে পিষা হয় দিয়ে লেবুর রসটা বের করা হয় যাতে আচারের সুন্দর গন্ধ আসে। তো ওইখানে যেভাবে ঘষা হয় ঠিক তেমনই ভাবে আব্দুর রহমানও বরফের মধ্যে আঙ্গুরটাকে ঘষে লেখককে সার্ভ করতেছিলেন। বুঝলুম বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙ্গুর যথেষ্ট হিম হয়নি, মানে ঠান্ডা হয়নি বলেই এই মোলায়েম কায়দা। ওদিকে তালু আর জিভের মাঝখানে একটা আঙ্গুরের চাপ দিতেই আমার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিনঝিন করে উঠেছে। মানে আঙ্গুরটা এত পরিমাণে ঠান্ডা, যখন লেখক এটা মুখে এনে চাপ দিছে তখন তার সারা শরীর ঝিনঝিন হয়ে উঠছে। কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনিব নিতান্তই জঙ্গলি, তাই খাইবার পাসের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আষ্টেক গিললুম। তাই লেখক কয়টা আঙ্গুর খাইলো, এই যে গোটা আষ্টেক আঙ্গুর লেখক খাইলেন। ওকে,
কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না, ক্ষান্ত দিয়ে বললুম, যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবার তুমি গিয়ে ভালো করে খাও, এবার তুমি ভালো করে খাও আব্দুর রহমান। কার গোয়াল কে দেয় ধুয়ো, মানে কে কার কথা শুনে, এটাই হচ্ছে এটার অর্থ। হ্যাঁ, এবারে আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে, কাবুলি সবুজ চা। তাহলে আব্দুর রহমান লেখককে কি চা দিছিলেন? কাবুলি সবুজ চা। হ্যাঁ, পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং ধারণ করে। তাহলে কাবুলি সবুজ চাটা যখন পেয়ালায় ঢালা হয় তখন এটি কোন ধরনের রং ধারণ করে? অতি ফিকে হলদে রং ধারণ করে। এরপরে বলি, সে চায়ে দুধ দেওয়া হয় না, প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও না। ঠিক আছে, তারপর ওই রকম তৃতীয় চতুর্থ কাবুলিরা পেয়ালা ছয়েক খায়। অবশ্যই পেয়ালা সাইজে খুব ছোট, কফির পাত্রের মতো, মানে খুব ছোট সাইজের পেয়ালা হয়। কফির পাত্র বলতে কিন্তু ওই যে বড় সাইজের কফির মগগুলোকে আমরা বুঝাচ্ছি না। ওই বিয়ে বাড়িতে দেখবা যে ছোট ছোট সাইজের মগে কফি দেওয়া হয়, কাপে, অ্যাকচুয়ালি ছোট সাইজের কাপে, ওই কাপের সাইজের হয় এই পাত্রগুলো, এবং সেখানে হচ্ছে এই চা গুলো সার্ভ করা হয়। চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। তাহলে আব্দুর রহমান চা খাওয়ার পর কতক্ষণের জন্য বের হয়ে গেল দেখো তো? আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। ওকে, ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দিই, না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে। আস্ত উটের রোজটা হয়তো দিতে সে ভুলে গিয়েছে। ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির, আবার আসছে আব্দুর রহমান। এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট। তাহলে তার হাতে কি ছিল আব্দুর রহমানের হাতে? এবার এক হাতে ছিল থলে ভর্তি বাদাম আর আখরোট, ওকে, অন্য হাতে ছিল হাতুড়ি, আরেক হাতে হাতুড়ি ছিল। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আর আখরোটের খোসা ছাড়াতে লাগলো। এক মুঠো আমার কাছে নিয়ে এসে মাথা নিচু করে বলল, আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। কে বললো পছন্দ হয়নি? তবে ভালো করে খেলেন না কেন? এটা আব্দুর রহমান জিজ্ঞেস করে, তাহলে ভালো করে খেলেন না কেন? আমি বিরক্ত হয়ে বললাম, কি আশ্চর্য, তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি। তোমার বপুর সাথে, তোমার বপু মানে হচ্ছে বৃহৎ দেহ, হ্যাঁ, সাথে আমার তনু মানে আমার ক্ষুদ্র দেহটা মিলিয়ে দেখো দেখিনি। তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভব? আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগলো। তারপর আপন মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ। আচ্ছা দেখো, এই পর্যন্ত কিন্তু আমরা আব্দুর রহমানের যে আতিথেয়তা ছিল, আতিথেয়তার জিনিসটা আমরা এখানে দেখতাম। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে আফগানিস্তানের মানুষজন প্রচুর পরিমাণে অতিথি পরায়ণ হয়ে থাকে। ইভেন বাংলাদেশের মানুষজন দেখবা প্রচুর অতিথি পরায়ণ হয়। হ্যাঁ, মানে এই সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়ার প্রায় সবগুলো অঞ্চলের মানুষজন দেখবো অত্যন্ত অতিথি পরায়ণ। এটা আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, যেই জায়গাতেই বলো। ইন্ডিয়ার কথা আলাদা, ইন্ডিয়া এর মধ্যে পড়ে না, ইন্ডিয়ার মানুষজন অন্য টাইপের। তারপরে এই তাহলে আমরা এই পর্যন্ত তার আতিথেয়তা দেখলাম। এরপরে দেখো আব্দুর রহমান তার যে স্বদেশ প্রেম আছে, স্বদেশ প্রেমটা আমরা দেখতে পাবো। ওকে, তাহলে কিভাবে বললো দেখো। তারপর আপন মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ, পানি তো পানি নয়, সে যেন গালানো পাথর, মানে পাথর যখন গলানো হয় তখন যেরকম হয় সেটা। তাহলে কাবুলের পানিকে আব্দুর রহমান কিসের সাথে তুলনা করলো? গালানো পাথর। এটাই কিসের সাথে, কোনটাকে তুলনা করছে? এই যে পানি তো পানি নয়, অর্থাৎ কাবুলের যে পানি আছে সেটাকে আব্দুর রহমান গালানো পাথরের সাথে তুলনা করলো। পেটে গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোনোদিন বের হবে। কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশবাজির হলকা। আতশবাজি যখন ফাটাও তখন যে ধোঁয়া বের হয় না, ওই ধোঁয়াটাকে বোঝানো হচ্ছে। মানুষের খিদে হবেই বা কি করে? আমার দিকে না তাকিয়ে তারপর জিজ্ঞেস করলো, হুজুর কখনো পানশির গিয়েছেন? তাহলে এখানে আমরা আরেকটা স্থানের নাম পাইলাম, এটার নাম হচ্ছে পানশির। ঠিক আছে, এটা আফগানিস্তানের একটা জায়গা। তো লেখক জিজ্ঞেস করলো, সে আবার কোথায়? এই জায়গাটা কোথায় আবার? উত্তর আফগানিস্তান। তাহলে পানশির কোথায় অবস্থিত? উত্তর আফগানিস্তানে। আমার দেশ, সে কি জায়গা, এটা আব্দুর রহমানের জায়গা, আব্দুর রহমানের দেশ, মানে আব্দুর রহমানের জন্মভূমি ওটা। সে কি এক জায়গা, অত্যন্ত ভালো একটা জায়গা। একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, আবার খিদা পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায়। শীতকালে সে কি বরফ পড়ে, মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায়। ক্ষেত খামারের কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে। কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না। আহা, সে কি আরাম! লোহার বারকোষে আঙ্গার জ্বালিয়ে তার ওপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানলার ধারে।
এটা এই পর্যন্ত আচ্ছা আমি এটা নরমাল এটা বুঝে এটা কি বলছে এই পর্যন্ত যে পানশির যে জায়গাটা আছে এটা উত্তর আফগানিস্তান এবং শীতকালে এখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে, হ্যাঁ? এবং তোমরা অনেক মুভিতেও দেখবা যে ওরা কিন্তু ওই যে বরফের সময় চিমনি থাকে না, ওখানে আগুন ধরায়। ইভেন আর অনেক জায়গায় আছে যে লোহার বারকোশ মানে লোহার এরকম থাকে। কিভাবে বলি তোমার গামলা টাইপের একটা থাকে। সেখানে হচ্ছে আঙ্গার জ্বালিয়ে মানে পাথর গরম করে হয়তো বা অন্য কোনো অন্য কোনো ভাবে আঙ্গার জ্বালিয়ে মানে আগুন জ্বালায়, যে পাথরটাকে তাপ দিয়ে তার কাছে পা রাখে কম্বল মুড়ি দিয়ে, এতে তোমার গরম লাগে আর কি। এই জিনিসটা এখানে বোঝানো হলো। তারপর কি বললো? হ্যাঁ, বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে 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 2 দিন 3 দিন 5 দিন 7 দিন ধরে বরফ পড়তেছে। আপনি বসেই আছেন আর দেখছেন চেতৌর বর্ষ বরার্দ সরি চেতৌর বর্ষ ববারদ মানে কি রকম বরফ পড়ে। এই যে এই লাইনটাও আছে এখানে, এইগুলো হচ্ছে কিছু আফগানিস্তানের ভাষায় বলা হয়েছে কিছু কথা এখানে, বা কাবুলি ভাষায় এখানে কিছু কথা বলা হয়েছে যে কি রকম বরফ পড়ে। হ্যাঁ, আমি বললাম 7 দিন ধরে জানলার কাছে বসে থাকবো? আব্দুর রহমান আমার দিকে এমন করুণ ভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিক কের পাল্লায় জীবনে সে কখনো এতটা অপদস্থ হয়নি। ম্লান হেসে বলল, একবার আসুন, জানলার পাশে বসুন, দেখুন। পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান তো রয়েছে, যদি আপনার ভালো না লাগে আমার গর্দান নেবেন। সেই তুলে নিয়ে বলল, সে কত রকমের বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো, তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়। কখনো ঘুরোঘুরটি ঘন চাদরের মতো নেমে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়। কখনো বয় জোর বাতাস, প্রচন্ড ঝড়, বরফের পাজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে। মানে এখানে বললো যে ওখানে বিভিন্ন রকমের বরফ পড়ে, দেখো এই যে বললো যে সোজা বরফ পড়ে, কখনো আবার ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো বরফ পড়ে, তুলোর মতো বরফ পড়তেছে। আবার এই যে কখনো এই যে চাদরের মতো ঘুরোঘুরটি হয়ে যে চাদরের মতো নামে আসবে এবং চোখের সামনে পর্দা দিয়ে দেবে, বিভিন্ন রকমের বরফ পড়ে ওই পানশিরে। হ্যাঁ, তারপর কি বললো, বরফের গুঁড়ো ডাইনে বায়ে উপরে নিচে এলোপাথারি ছুটোছুটি লাগায়, হু হু করে কখনো এক মুখে হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে। ঠিক আছে, তাহলে বরফের গুঁড়ো কি কোনটাকে হার মানিয়ে ছুটে চলে এটা একটা ইনফরমেশন হইতে পারে। কখনো কখনো এই যে এক মুখে হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে, কখনো এই যে এভাবে সোজা সোজা পড়তেছে বিভিন্ন ভাবে, আবার কখনো যখন ওই যে বরফের ঝড় হয় তখন বরফগুলো একদিকে যায় এবং এটা এত দ্রুত যায় যে সেটা তাজি ঘোড়া মানে একদম মানে স্ফূর্ত বা একদম স্বাস্থ্যবান যদি ঘোড়া থাকে সেটা যেভাবে দৌড়ায় চলে যেতে পারে, এই বরফের গুলো তাকেও হার মানিয়ে মানে চলে যায় আর কি। কখনো সব ঘুট ঘুট অন্ধকার, শুধু শুনতে পাবেন শো, তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ। দারুল আমান মানে কি? দারুল আমান কথাটার অর্থ হচ্ছে রেলগাড়ি, রেল ইঞ্জিন থাকে না, রেলগাড়ি ইঞ্জিনের শব্দ আপনি শুনতে পাবেন। সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই, এই ঝড়ে যদি আপনি একবার পড়েন আপনার রক্ষা নাই। কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়, তার উপর জমে উঠবে 6 হাত উঁচু বরফের কম্বল। তাহলে কয় হাত উঁচু বরফের কম্বল বলা হলো? 6 হাত উঁচু বরফের কম্বল। গাদা গাদা পাজা পাজা, কিন্তু তখন সে বরফের পাজা মানে বরফ আপনার উপর যে বরফ পড়বে সত্যিকার কম্বলের মতো ওম দেয়, মানে ওইটাও কিন্তু ওই সত্যিকার কম্বলের মতো আপনাকে ওম দিবে মানে গরম দিবে। তার তলায় মানুষকে 2 দিন পরেও জ্যান্ত পাওয়া গেছে। তাইলে এই যে বরফ এখানে যে বললো যে এটা নিচে একবার পড়লে রক্ষা নাই, কিন্তু এর তলায় মানুষকে 2 দিন পরেও জ্যান্ত মানে জীবন্ত অবস্থায় পাওয়া গেছে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে, সাদা বরফের উপর সে রশ্মির দিকে চোখ মেলে তাকানো যায়, মানে সূর্য যখন ওই বরফের উপর পড়ে তখন প্রচুর পরিমাণে রিফ্লেকশন, একদম মানে চোখ খুলে তখন তাকানো যায় না। তো কি বললো, কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়। তো কোথায় কালো চশমা পাওয়া যায়? কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, তাই পরে তখন বেড়াতে বেরোবেন, মানে সানগ্লাস পাওয়া যায়, এটা পরে আপনি বের হবেন। যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে একরত্তি ধুলো নেই, বালু নেই, ময়লা নেই, ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে আবার বেরিয়ে আসবে, ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে আসবে। দম নেবেন, ছাতি 1 বিঘত ফুলে উঠবে, দম ফেলবেন 1 বিঘত নেমে যাবে। এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু আপনার বেড়ে যাবে, এক একবার দম ফেলাতে 100টা বেমারি বেরিয়ে যাবে। তখন ফিরে এসে হুজুরে একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোফ কামিয়ে ফেলবো। আজ যা রান্না করেছিলাম তার ডবল দিল আপনি খিদের চোটে আমায় কতল করবেন। তাহলে
এ পর্যন্ত আমরা আসলে ক্লিয়ার হইছে আব্দুর রহমান তার দেশের কথা বলতেছে এখানে এবং সেইখানকার যে সৌন্দর্য সেটা বলল। আমি বললুম, "হ্যাঁ, আব্দুর রহমান তোমার কথাই সই। শীতকালটা আমি পানশিরেই কাটাবো।" আব্দুর রহমান গদগদ হয়ে বলল, "সে বড় খুশি বাত হবে হুজুর। এটা অনেক ভালো কথা হবে হুজুর।" আমি বললুম, "তোমার খুশির জন্য নয়, আমার প্রাণ বাঁচাবার জন্য, মানে আমার জীবন রক্ষা করার জন্য।" কেন? আব্দুর রহমান ফ্যাল করে আমার দিকে তাকালো, মানে সে বুঝতে পারল না কি হলো। তো আমি বুঝিয়ে বললুম, "তুমি যদি সমস্ত শীতকালটা জানলার পাশে বসে কাটাও, তবে আমার রান্না করবে কে?" তো এটা হচ্ছে এখন লেখক এটার মাধ্যমে এই গল্পটা এখানে শেষ হলো। তো আমরা এখানে মূলত আব্দুর রহমান চরিত্রের ২ টা দিক খুঁজে পেয়েছি। একটা হচ্ছে, সরি, ৩ টা দিক খুঁজে পেয়েছি। ১ম যে দিকটা আব্দুর রহমানের সরলতা। সরলতা কিভাবে? ওই যে আ লেখক যখন তাকে বাজার করে আনতে বলল, তখন সে একাই সমস্ত মুঠা নিয়ে চলে আসলো। সবকিছু একদম নিজের মাথায় করে নিয়ে চলে আসলো। সে চাইলে কিন্তু আরো একজন লোক নিয়ে ভাগাভাগি করে আনতে পারত, সে করে নাই। এটা হচ্ছে তার সরলতা। ২ নাম্বারটা দেখো আব্দুর রহমানের আতিথেয়তা। আতিথেয়তা কিরকম? সেই লেখককে আতিথেয়তা নিয়ে তো আসলে কোনো ইয়া না। সেই লেখক কত কিছু খাওয়াইলো দেখো। শেরখানেক দুম্বার মাংস, গোটা আষ্টেক স্বামী কাবাব, আস্ত মুরগির রোস্ট, বাগেবালার বরফি আঙ্গুর যেটা ছিল তামাম আফগানিস্তানে মশহুর, এরকম। আরেকটা যেটা আমরা পাইছি সেটা হচ্ছে শেষের দিকে এসে, সেটা হচ্ছে আব্দুর রহমানের দেশপ্রেম বা স্বদেশপ্রেম। আব্দুর রহমান যে জায়গায় জন্মগ্রহণ করছেন, পানশি, যেটা উত্তর আফগানিস্তানে অবস্থিত, ওই জায়গাটায় আব্দুর রহমানের যে, ওই জায়গাটার প্রতি আব্দুর রহমানের যে ভালোবাসা, যে প্রেম, ওই জায়গাটার যে সৌন্দর্য, যেটা সেটা যেন পৃথিবীর সব জায়গাকে হার মানায়, এমন একটা বিষয় এখানে ফুটিয়ে তোলা হলো। তাই আমরা আব্দুর রহমানের চরিত্রের ৩ টা দিক আমরা এখানে খুঁজে পেয়েছি এবং এই ৩ টা দিক থেকেই মূলত তোমার সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে। আর সৃজনশীল প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আমাদের প্র্যাকটিস শিট গুলোও লঞ্চ করব। তোমরা সেগুলো দেখবে। তাহলে সৃজনশীল সম্পর্কে একটা মোটামুটি ধারণাও পেয়ে যাবে এবং আগে আরো একবার গল্পটা ভালো করে পড়বা। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।